আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টারন্যাশনাল ব্রেক সামনে আসছে এবং অক্টোবরে দুটো ম্যাচকে ফোকাস করে লিওনেল স্কালোনি যে স্কোয়াডটা ঘোষণা করেছেন সেই স্কোয়াডটা ইতিমধ্যে আপনাদের সকলের পরিচিত হওয়ার কথা এবং সেই স্কোয়াড সম্পর্কে প্রাথমিক আইডিয়ার কথাও কিন্তু বলেছি। আলোচনাটা দেখে নিতে পারেন আরও একবার ফুটবল ফ্যাক্ট থেকে যদি না দেখে থাকেন। এই ভিডিওতে মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা ভিন্ন একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল ব্রেকে আসলে কি আশা করছি, বিশেষ করে যে সকল প্লেয়ারদেরকে ডেকেছেন, যে সকল প্লেয়াররা বাদ পড়েছেন তাদেরকে ঘিরে ভাবনার কথাটা আরও একবার এখানে ব্যক্ত করতে চাই। স্পেসিফিক্যালি কয়েকজন প্লেয়ার সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমত নিকো পাজ সম্পর্কে এখানে ক্লিয়ার কাটভাবে আলোচনাটা করা উচিত। আর্জেন্টিনার সিনিয়র দলে অর্থাৎ মূল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পড়েছে তার। এর আগে বয়সভিত্তিক দলগুলোতে কিন্তু তিনি ছিলেন, বয়সভিত্তিক দলগুলোতে খুব একটা বেশি সফল হননি, দল ব্যর্থ হয়েছে। তবে নিকো পাজ ওই টুর্নামেন্টগুলোতে সত্যিকার অর্থে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। নিকো পাজের ক্ষেত্রে প্রায় সময় আপনারাই কমেন্ট বক্সে বলেন যে একটা সময় কাস্তিয়াতে থাকা অবস্থায় কিংবা রিয়াল মাদ্রিদের মূল দলে যখন আসা দেওয়া করছিলেন তখন টনি ক্রুসের মতো লেজেন্ডারি মিডফিল্ডার তাকে সময়ের অন্যতম সেরা একটা মিডফিল্ড প্রতিভা হিসেবে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, যাকে টনি ক্রুস একটা জেনারেশনের কিংবা সর্বকালের অন্যতম সেরা একজন মিডফিল্ডার তার পজিশনে এত বড় একটা সার্টিফিকেট দিয়ে ফেলেন। তার প্রতি আপনার সবসময় একটা পজিটিভ ভাইব থাকার কথা, যেটা তিনি সবসময় ধরে রেখেছেন। এমনকি কোমর জার্সিতে সত্যিকার অর্থে খুবই পজিটিভ কয়েকটা পারফরমেন্স দিয়েছেন। আমার কাছে মনে হয় ইয়াং স্টার প্লেয়ারদের জন্য একটা দুর্দান্ত উদাহরণও কিন্তু তিনি সেট করেছেন এবং এটা সব দিক থেকে আসলেই ভালো। কি উদাহরণ সেট করেছেন সেটা হচ্ছে, আপনি হয়তো বা রিয়াল মাদ্রিদের মতো একটা দলে চান্স পেয়েছেন, তবে এই দলটা যারা কিনা এত সফল একটা দল, এত বড় মাপের ফুটবলার তাদের দলের মধ্যে রয়েছে যে আপনি প্রাথমিক স্কোয়াডে থাকলেও সেভাবে স্টার্টিং লাইনআপে সুযোগ পাবেন না। এক্ষেত্রে আপনার কি করা উচিত? আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে ওয়েট করা উচিত এবং তারপর সেখান থেকে শেখার চেষ্টা করা উচিত, নিজের স্কিলগুলোকে বাড়ানো উচিত এবং একটা সময় এসে আপনি যখন একেবারে ম্যাচ ফিট, আপনার স্কিলগুলো যখন রপ্ত হয়েছে, তখন আপনি যখন গেম টাইম পাচ্ছেন না, তখন যে কোনো একটা চান্স নেওয়া উচিত। আর্জেন্টাইন প্লেয়ারদের জন্য এমন মধ্যম সারির বা ছোট ক্লাবে খেলাটাও অনেক সময় অনেক উপকার বয়ে এনেছে। সেটার সর্বশেষ একটা সংযোজন এবং ইয়াংস্টার জেনারেশনের মধ্যে একটা অন্য রকমের সংযোজন এই নিকো পাজ কোমোতে আসার পরে সে সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা সাপোর্টে অনেক কথাবার্তা বলেছি। নিকো পাজ আমাদের সকলকে কিন্তু এই জায়গা থেকে রাইট প্রমাণ করেছেন। স্কালোনির এই দলটাতে চলে আসাটাই সেই জিনিসটা প্রমাণ করে। এর পাশাপাশি আরও কয়েকজন ফুটবলার সম্পর্কে বলতে হবে, যেমন থিয়াগো আলমাদা, লিওনার্দো বালের্দি কিংবা এজিকিয়েল প্যালেসিওস, যারা কিনা সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে হয়তোবা ইনজুরির কারণে কিংবা বিশ্রাম তত্ত্বের কারণে সেভাবে খেলতে পারেননি। তাদেরকে যে স্কালোনি আবার স্কোয়াডে ফিরিয়ে এনেছেন সেটাও প্রমাণ করে যে তিনি হয়তোবা অনেক প্লেয়ারকে সেভাবে সুযোগ দিতে পারছেন না। যেমন এজিকিয়েল প্যালেসিওসের হয়তোবা ওভারঅল গত 1-2 সিজনের পারফরমেন্সের বিবেচনায় সেই নিরিখে আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। তবে একই সঙ্গে ফ্যানদের এটাও বোঝা উচিত যে এত স্টার ফুটবলার এই মুহূর্তে মিডফিল্ডে আছেন যে একজন এজিকিয়েল প্যালেসিওসের সুযোগ হবে না। তবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্রেকে যে লিওনেল স্কালোনি এই প্লেয়ারদেরকে, যেমন একজন প্যালাসিওসকে, একজন ভ্যালেন্তিন কার্বোনিকে, থিয়াগো আলমাদাকে যে দলের সঙ্গে নিয়ে যাচ্ছেন এবং বারবার করে যে ডাকছেন, এটা প্রমাণ করে যে লিওনেল স্কালোনির ব্যাকআপ প্ল্যানে এই প্লেয়াররা গুরুত্ব পাচ্ছেন। আমরা শুধুমাত্র মাঠের মধ্যে ওই 90 মিনিটের খেলাটাকে দেখি, কিন্তু এর আগে এরা যে ট্রেনিং গ্রাউন্ডে একে অপরের সঙ্গে প্র্যাকটিস করেন, একে অপরের সঙ্গে যে অনেক বেশি করে সময় ব্যয় করেন, সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। আপনি হয়তোবা নানা ইকুয়েশনের কারণে স্টার্টিং লাইনআপে বা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবেও থাকছেন না, তবে ওই দলটার সঙ্গে যদি আপনার থাকার অভিজ্ঞতা হয়, সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হবে হুট করে কোনো একজন প্লেয়ার ইনজুরিতে পড়লে আপনি তখন একেবারে আনকোরা কোনো একটা মুখ হবেন না। আপনার তখন কিন্তু আসলে এই দলটার সাথে অনেক সফরে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে এবং সেটা অনেক বেশি কাজে লাগবে। তাই বারবার করে প্যালাসিওস, বালের্দি কিংবা এই থিয়াগো আলমাদার মতো প্লেয়ারদেরকে না খেলালেও দলের সঙ্গে রাখা, ডেকে আনা, এটা স্কালোনির একটা পজিটিভ পয়েন্ট আলাদা করে বলতে চাই। এখন যারা বাদ পড়েছেন তাদের মধ্যে যেমন ভ্যালেন্তিন বার্কো, মাতিয়াস সুলে কিংবা একি ফার্নান্দেজ, তাদের জন্য খারাপ অবশ্যই লাগবে এবং এখানে বেশ কয়েকটা বিতর্কিত পয়েন্ট অনেকে তুলে আনতে পারেন। তবে এটা তাদের উদ্দেশ্য কিন্তু কোনো নেগেটিভ মেসেজ নয়, বরঞ্চ আর্জেন্টিনা জাতীয় দলে আসলে কম্পিটিশনের জায়গাটা কতটা বড় সেই একটা মেসেজ দিয়ে যায়। আপনি যদি ভ্যালেন্তিন কার্বোনি এই ইয়াংস্টার প্লেয়ারটাকে প্রমোট করতে চান, আপাতত মাতিয়াস সুলেকে হয়তোবা বাদ দিতেই হতো কিংবা দিবালাকে স্কোয়াডে রাখতে হলেও হয়তোবা ওই ইকুয়েশন থেকে সুলের মতো একজন প্লেয়ার বাদ পড়তেন। যেমনটা লোচেলসোকে আরও বেশি করে গুরুত্ব দিতে, এজিকিয়েল প্যালাসিওসকে ফিরিয়ে আনতে হলে একি ফার্নান্দেসের আর জায়গা ছিল না। নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস একুনিয়া আসার পরে হয়তোবা একই রকমের সিচুয়েশন তৈরি হয়েছে ভ্যালেন্তিন বার্কোকে কেন্দ্র করে। ব্যাপারগুলোকে নেগেটিভলি না নিয়ে তারা যদি তাদের পারফরমেন্সের গ্রাফটা আরও বেশি করে উন্নত রাখেন, তাহলে অবশ্যই আরও একবার দলে ফিরতে পারবেন এবং সেই জায়গা থেকে মোস্টলি অ্যাকুরেট একটা স্কোয়াড ঘোষণা করেছেন, সেটা আরও একবার বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।